অতীত স্বৈরাচারী সরকারের অব্যবস্থাপনার কারণেই দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট। কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী রাজপথে বিশৃঙ্খলা করলে প্রতিহতের হুঁশিয়ারি। যারা এই দেশের মানুষের জন্য নেওয়া বাস্তব পদক্ষেপগুলোতে বিশৃঙ্খলা তৈরি করবে তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়া সহ দিল্লিকে 4 শর্ত ঢাকার। অনুকূল পরিবেশ তৈরি হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য তৈরি আছে পে স্কেল, জানালেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। যে কোনো সময় ঘোষণা বাস্তবায়ন চলতি বছরে। রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা। প্রতিদ্বন্দ্বিতা থেকে সরবে না 11 দল। ভোটের পর 70 অনুচ্ছেদ নিয়ে আলোচনা চায় বিএনপি। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। জনগণের স্বার্থে নেয়া সরকারের কর্মসূচি বাধাগ্রস্ত করলে সকল শক্তি দিয়ে প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, বিএনপি যতবার দেশ পরিচালনায় এসেছে ততবারই কিছু রাজনৈতিক দল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। জানান, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বর্তমান সংকটের জন্য দায়ী পতিত সরকারের অপরিকল্পিত পদক্ষেপ। কিশোরগঞ্জে নানান কর্মসূচিতে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে। আল আমিন তালুকদারের ক্যামেরায় কিশোরগঞ্জ থেকে সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানে জাতীয় মৎস্যপক্ষ 2026-এর প্রথম দিনের কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পোনা মাছ অবমুক্ত করে মৎস্য খাতে নতুন সম্ভাবনার পথে যাত্রা শুরু করেন। অপেক্ষারত সাধারণ মানুষের সঙ্গে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদপাড়েই শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় তাঁর সরকার। 12 ফেব্রুয়ারি নির্বাচনে দেয়া সমর্থনে আস্থা রাখতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, বিএনপি দেশ ও জনগণের স্বার্থের বাইরে কোনো কাজ করবে না। এখানে যে মৎস্য অবমুক্তকরণ হলো, এই মাছগুলো যখন বড় হবে, এই মাছগুলো যখন ডিম পারবে, বিভিন্ন খালে বিলে ঢুকবে, তখন উপকার কাদের হবে? ওই লন্ডনের মানুষের উপকার হবে না জাপানের মানুষের উপকার হবে? বাংলাদেশের মানুষের উপকার হবে। আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চায়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিএনপিকে যতবার জনগণ দেশের দায়িত্ব দিয়েছে ততবারই কিছু সংখ্যক রাজনৈতিক দল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। যারা রাজপথে বিশৃঙ্খলা করবে কিংবা দেশের মানুষকে বিভ্রান্ত করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান সরকার প্রধান। দেশের স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করবে, যারা বিশৃঙ্খলা তৈরি করবে, যারা জনগণের স্বার্থে নেওয়া বিভিন্ন কর্মসূচি বাধাগ্রস্ত করবে, তাদেরকে জনগণের সকল শক্তি নিয়ে তাদেরকে প্রতিরোধ করবে। যে কোনো মূল্যে আমাদেরকে দেশের শান্তি রক্ষা করতে হবে। প্রধানমন্ত্রী জানান, দেশ জুড়ে চলমান বিদ্যুৎ সংকটের জন্য দায়ী পতিত সরকারের অপরিকল্পিত পদক্ষেপ। সংসদের আসন্ন অধিবেশনে নতুন সরকার বিদ্যুৎ নিয়ে 10 বছরের পরিকল্পনা তুলে ধরবে বলেও জানান সংসদ নেতা তারেক রহমান। এই যে বিদ্যুতের সমস্যা, এই সমস্যা স্বৈরাচার অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। এই আগামী 27 তারিখে আবার জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে। জাতীয় সংসদের মধ্যে উপস্থাপন করবে কিভাবে আমরা ইনশাআল্লাহ আগামী 10 বছর এই দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করব। এই পরিকল্পনা আমরা এমন নদ নদীকে ঘিরেই বেড়ে ওঠা বদ্বীপ বাংলাদেশের, যে দেশের মানুষের সঙ্গে একসময় মিলেমিশে একাকার হয়েছিল মাছে ভাতে বাঙালি উপমা। কিন্তু সেই উপমাটি এখন রূপকথায় পরিণত হয়েছে, কেননা প্রতি বছরই বাংলাদেশের মৎস্য সম্পদ হ্রাস পাচ্ছে, যার অন্যতম প্রধান কারণ জলাশয় ভরাট হয়ে যাওয়া। সরকারের খাল পুনঃখনন কর্মসূচির মধ্য দিয়ে দেশ জুড়ে বিশাল এক মৎস্যক্ষেত্র উন্মুক্ত হয়েছে।
ঠিক তেমনি এই মৎস্য পক্ষের দিনে প্রধানমন্ত্রীর প্রান্তিক পর্যায়ে ছুটে আসা কিংবা মৎস্য পুনঃ অবমুক্তকরণের মধ্য দিয়ে এই প্রাকৃতিক সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে সরকারের আন্তরিকতা এবং গুরুত্বও স্পষ্ট হয়েছে। দুপুরে প্রধানমন্ত্রী পরিদর্শন করেন কটিয়াদি কার্প হ্যাচারি কমপ্লেক্স। এরপর যোগ দেন আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্যপক্ষ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে। মৎস্য চাষ ও এই খাতে গবেষণা সহ বিভিন্ন অবদান রাখা 14 জনের হাতে তুলে দেন জাতীয় মৎস্য পদক 2026। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের 14 লক্ষ নারী ও 2 কোটি মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে মৎস্য খাতের উপর নির্ভরশীল। মৎস্য চাষীদের কৃষক কার্ডের আওতায় আনার কথা জানিয়ে সরকার প্রধান বলেন, জেলেদের পরিচয়পত্র প্রদান ও নিবন্ধন কার্যক্রম অব্যাহত রয়েছে। মৎস্য চাষীদেরকে কৃষক কার্ডের আওতায় আনা হবে এবং হয়েছে এর মধ্যে। একই সঙ্গে জেলেদের পরিচয়পত্র প্রদান ও নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। জলজ সম্পদ সংরক্ষণ ও পরিবেশ বান্ধব টেকসই মৎস্য চাষের আহ্বান জানিয়ে জাতীয় মৎস্যপক্ষ 2026-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মৎস্য উৎপাদন এবং বিতরণে সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, কিশোরগঞ্জ। বাংলাদেশের প্রথম 5G AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। দেশকে কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করতে চায় সরকার। বেগম খালেদা জিয়ার পথ ধরে স্নাতক পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করবে বর্তমান সরকার। কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড ও ধর্মীয় নেতাদের ভাতা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে নারীদের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ ও ধর্মীয় নেতাদের ভাতা প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ব্যক্তি, নির্বাচিত দুস্থ ও অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের অর্থ সহায়তা এবং নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের এককালীন শিক্ষা সহায়তা প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, নারীদের শিক্ষার পাশাপাশি অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল করে তোলার পদক্ষেপ নিয়েছে সরকার। শুধু মুখের কথার রাজনীতি নয়, বাস্তবধর্মী রাজনীতি করে বিএনপি। যারা বিভ্রান্তি সৃষ্টি করছে, গত 17 বছরে তাদের রাজপথে দেখা যায়নি বলে অভিযোগ করেন তিনি। এরপর কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে অনেক বিভ্রান্তকারী আছে, অনেক রটনাকারী আছে। এদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, দেখতে হবে এরা অতীতে কি করেছে। সেই অতীত বিবেচনা করে তাদেরকে আমাদেরকে চোখে চোখে রাখতে হবে। সেই অতীত বিবেচনা করেই আমরা ভবিষ্যতে তারা কি করছে সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের জন্য আবারও অনুকূল পরিবেশ তৈরির তাগিদ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই লক্ষ্যে শেখ হাসিনা ও অন্যান্য পলাতক অপরাধীদের প্রত্যর্পণের অনুরোধে দ্রুত পদক্ষেপ নিতে ভারতীয় কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে ঢাকা। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মুখপাত্র। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ চলছিল। তবে গত 5 আগস্ট নয়াদিল্লিতে মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত শেখ হাসিনার প্রকাশ্য মিডিয়া ইন্টারাকশনের কারণে সফর ঘিরে চলমান প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই অবস্থায় তারেক রহমানের দিল্লি সফরের জন্য উপযুক্ত ও অনুকূল পরিবেশ তৈরির উপর জোর দিচ্ছে সরকার। মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, এ লক্ষ্যে শেখ হাসিনা ও অন্যান্য পলাতক অপরাধীদের প্রত্যর্পণের অনুরোধে দ্রুত পদক্ষেপ নিতে ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। We are of the view that a propitious environment needs to be created for this visit. To this end, we have requested the Indian authorities to expeditiously act on our request to extradite Sheikh Hasina and other fugitive criminals. পাশাপাশি দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির বিধান অনুযায়ী শহীদ ওসমান হাদি হত্যা মামলার অভিযুক্তদেরও বাংলাদেশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা। এ বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। And to hand over Bangladesh the accused killers of Shahid Sharif Osman Hadi in compliance with our bilateral extradition treaty. We are awaiting their response.
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে প্রতিবেশী সহ অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক চায় সরকার, কিন্তু সেটি হতে হবে সার্বভৌমত্ব, জাতীয় মর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের সংকট কাটেনি। গ্যাসের চাপ না থাকা এবং সরবরাহ বন্ধ থাকায় রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। গ্যাস নেই লেখা সাইনবোর্ড টানিয়ে রাখা হয়েছে স্টেশনগুলোতে। কোথাও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। এতে বিপাকে চালক ও পরিবহন খাত সংশ্লিষ্টরা। যে কয়টি পাম্প চালু আছে সেগুলো চলছে ধুকে ধুকে। যে কয়টি পাম্পে গ্যাস মিলছে সেখানেও করুণ দশা। দীর্ঘ অপেক্ষার সিলিন্ডারে ঢুকছে সামান্য গ্যাস। প্রতিদিন তো ভোগান্তি আছে। এই সকাল 5টায় উঠে আইছি, সিরিয়াল লাগাইছি। অলরেডি 3 ঘন্টা হয়ে গেছে। তার ভিতরে পাম্পের ভিতরে যায় দেখবো যে গ্যাস ঢুকতেছে 200 থেকে 250 টাকা। আসলে তো গ্যাসই নাই। আপনার যে গ্যাসটা চালকরা পাবে কোথা থেকে? গ্যাস তো বন্ধ অলরেডি। যারা ওই রেন্টে চালায় তাদেরকে মানে হাহাকার অবস্থা। তাদেরকে চালানোর জন্য আমরা কিছু একটা মেশিন কাল চালাচ্ছি। সরকারি চাকরিজীবীদের জন্য চূড়ান্ত হয়েছে নতুন বেতন কাঠামো। দীর্ঘ পর্যালোচনার পর শুরু হবে বাস্তবায়ন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার জানিয়েছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য পে স্কেল তৈরি আছে, যে কোনো সময় ঘোষণা দেবে সরকার। স্পষ্ট করেন বাস্তবায়নেরও হবে না দীর্ঘসূত্রিতা। তবে তিনি স্বীকার করেন পে স্কেলের ফলে কিছুটা বাড়তে পারে মূল্যস্ফীতি, তা মেনে নিতে হবে। দীর্ঘ সময় ধরে উচ্চ মূল্যস্ফীতিতে চাপে সীমিত আয়ের মানুষ। শোচনীয় অবস্থা সরকারি চাকরিজীবীর বড় একটি অংশের। আয় ব্যয়ের হিসাব মিলছে না তাদের। এই অবস্থায় তাদের বেতন বাড়াতে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। 6 মাসে রিপোর্ট দেয় জাকির আহমেদ খান কমিশন। সর্বনিম্ন 20 স্কেলের চাকরিজীবীর মূল বেতন সুপারিশ করা হয় 20,000 টাকা। চলমান সর্বনিম্ন বেতন 8,250 টাকা। সর্বোচ্চ প্রথম স্কেলের মূল বেতন এখন 78,000 টাকা। এই বেতন বৃদ্ধি করে সুপারিশ করা হয় 1,60,000 টাকা। গড়ে বৃদ্ধি করা হয় 100 থেকে 140%। তবে অন্তর্বর্তী সরকার কার্যকর করেনি নতুন বেতন কাঠামো। ক্ষমতা গ্রহণের পর পে স্কেল নিয়ে কাজ শুরু করে বিএনপি সরকার। বাজেটে দেওয়া হয় অর্থ বরাদ্দ এবং বাস্তবায়নের প্রতিশ্রুতি। দীর্ঘ প্রতীক্ষার পর আসছে সুখবর। রোববার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জানান, পে স্কেলের ফলে সরকারের সামনে অর্থনৈতিক চাপ তৈরি হবে, তারপরও শিগগিরই দেওয়া হবে ঘোষণা। পে স্কেল তো বিবেচনাধীন আছে এবং গভর্নমেন্টের কমিটমেন্ট আছে, এটা আমরা বাস্তবায়ন করব এবং এটা চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে। বেতন বৃদ্ধির ফলে উস্কে যাবে মূল্যস্ফীতি স্বীকার করে মুখ্য সচিব বলেন, এটি মেনে নিতে হবে। মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের বেতন বাড়াতে হবে। এটা হয়তো জনগণের জন্য একটু কষ্টকর হবে, কিন্তু এটা তো ঠিক যে কর্মকর্তা কর্মচারীরা তারা তাদের মূল্যস্ফীতির সঙ্গে জীবনযাত্রার যে সমন্বয় সেটা দাবি করে। বর্তমানে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীর সংখ্যা প্রায় 20 লাখ। বেতন ভাতা বাবদ বছরে ব্যয় হচ্ছে 1,30,000 কোটি টাকার বেশি। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রোববার নির্বাচন ভবনে প্রার্থীদের প্রতিনিধিদের সামনে মনোনয়নপত্র বাছাইয়ের পর এই ঘোষণা দেন নির্বাচনী কর্তা প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। এ সময় বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেন, সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধনের বিষয়ে সংসদে পরে আলোচনা হতে পারে, রাষ্ট্রপতি নির্বাচনের আগে নয়। গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর রোববার এসব মনোনয়নপত্র যাচাই বাছাই হয়। এদিন নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন প্রার্থীদের প্রতিনিধিদের সামনে মনোনয়নপত্র বাছাই করেন। সকালে 11 দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্রের কাগজপত্র পরীক্ষা করা হয়। তিনি 2টি মনোনয়নপত্র জমা দিলেও প্রথমটি বৈধ হওয়ায় দ্বিতীয়টি নিয়ে আলোচনার প্রয়োজন হয়নি। পরে 11 দলীয় ঐক্যের নেতারা বলেন, সংবিধান সংস্কার করে রাষ্ট্রপতি নির্বাচন হলে সংসদ সদস্যদের মতামতের প্রতিফলন ঘটত। মনে হয় না এটা প্রত্যাহার করা হবে, কেননা 11 দলীয় জোটে সিদ্ধান্ত নিয়েই আমরা নির্বাচনে শেষ পর্যন্ত অংশগ্রহণ করার জন্য আমরা এই মনোনয়নপত্র জমা দিয়েছি। দুপুরে নির্বাচন ভবনে আসে বিএনপির প্রতিনিধি দল। নির্বাচনী কর্তা তাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করেন।
পরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানান, রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে প্রচলিত সংবিধান অনুযায়ী কাজ করবে বিএনপি। প্রচলিত সংবিধান অনুযায়ী আমাকে পথ চলতে হবে। সেই সংবিধানে আমার যেখানে বাধা আছে সেই বাধা অতিক্রম করার জন্য আমাকে সংসদ থেকে সংশোধন করতে হবে, এর বাইরে না, রাস্তাঘাটে বলে লাভ নাই। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, 18 আগস্ট বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন রাষ্ট্রপতি প্রার্থীরা। এখন দুটাই মনোনয়নপত্র ভ্যালিড। 20 তারিখ বিকাল 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত নির্বাচন। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। দেশের অর্থনীতির অবস্থা ভালো নয়। এই অবস্থায় গ্যাস ও বিদ্যুতের সংকটের তাৎক্ষণিক সমাধান সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার দুপুরে রাজধানীর একটি হোটেল এমজিএমের অনুষ্ঠানে কথা জানান তিনি। মন্ত্রী জানান, এসব সংকট নিয়ে নতুন কোনো ব্যবস্থা নিলে এর সুফল পেতে অন্তত 2 বছর সময় লাগতে পারে। অর্থমন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা থাকলেও সঞ্চালন ব্যবস্থার দুর্বলতার কারণে উৎপাদিত বিদ্যুতের একটি অংশ ব্যবহার করা যাচ্ছে না। গ্যাস, নবায়নযোগ্য জ্বালানি ও কয়লা মিলে ভারসাম্যপূর্ণ জ্বালানি মিশ্রণ তৈরির কাজ চলছে। এদিকে ব্যাংকিং খাতের খেলাপি ঋণ সহ নানা সমস্যা সমাধানে সরকারি সহায়তার পাশাপাশি ব্যাংক পুনর্গঠন ও বিকল্প অর্থায়নের উপর জোর দেওয়ার কথাও জানান অর্থমন্ত্রী। Economic challenge, as I mentioned, we are now in a salvage and stabilizing process right now. This government needs at least 2 years of cushion. The salvage program that we have undertaken. And once it is stabilized, then we go for prosperity in the 3rd and 4th year. রাজধানীর ডেমরায় বোমা সদৃশ বস্তু সহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আরও এক সন্দেহভাজনকে আটক রাখা হয়েছে। রোববার বিকালে পশ্চিম বক্সনগরের নিঝুমবাগ এলাকার গরিবে নেওয়াজ মসজিদ রোড মোড়ে অভিযান শুরু হয়। পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট ও অ্যান্টি টেরোরিজম ইউনিটের যৌথ অভিযানের পর পুলিশ জানায়, জুয়েল ভুইয়া নামের এক যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। এই সময় তার হেফাজত থেকে 2টি বোমা সদৃশ বস্তু পাওয়া যায়। অভিযান চলাকালীন ঘটনাস্থল থেকে আরিফ চৌধুরী নামের আরেক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। উদ্ধার 2টি বস্তু পরীক্ষা নিরীক্ষা করছে আভিযানিক দল। বোমা সদৃশ কিছু বস্তু পাওয়া গেছে। পরে সে জানতে পারলাম যে বোমা পাওয়া গেছে 2টি, যার মধ্যে একটি অলরেডি নিষ্ক্রিয় করা হয়েছে। বাসায় যাচ্ছিলাম, দেন আমি দেখতে পাই যে মানুষের ভিড়, জানতে পারলাম যে বোমা সহ 2জনকে আটক করা হয়েছে। এই ছিল যমুনা নিউজে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।